তুমি তুমি এখানে কেন এসেছো? এই কিছুদিন আগে তুই লাজুর এগেন্স্টে একটা মিথ্যে মামলা করলি, তাতে তুই কেসটা হারলি। লোকে তোকে বোঝালো এবং তাদের কাছে তুই ক্ষমা চাইলি। তারপরেও এইরকম একটা উদ্ভট চিন্তা এলো তোর মাথায়? হ্যাঁ, আচ্ছা একবারে ভাবলি না যে এত বড় একটা মিথ্যে ঘটনা সাজালে তুই আবার ধরা পড়তে পারিস? আর এখন তুই আমাকে শেখাচ্ছিস যে তোর এই সব ক্রাইমের জন্য আমার একটা যুক্তি খুঁজে বার করা উচিত। এই তুই কি করে এত উঁচু গলার কথা বলছিস বলতো বন্যা? মানে লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছিস। আর তুমিও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা নও। এই যে বিয়েটা, যেটাকে বাঁচানোর জন্য তুমি এত পদক্ষেপ নিচ্ছ, সেটাকে তুমি কিভাবে শুরু করেছিলে? ওই ময়ূক নামে একটা লাফাঙ্গা লোফারের জন্যে তুমি অনুভবকে ছেড়ে চলে গিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, তারপরেও কিন্তু ওরা তোমাকে ওদের বাড়িতে অ্যাকসেপ্ট করেছিল। এরপরেও তুমি এত বড় বড় কথা বলো কি করে? আমি বিয়ের আগে যা করেছি আর বিয়ের পর অনুভব যা করছে সেটা এক হলো। আর আমার কাছে প্রমাণ না থাকলে সবটা মিথ্যে হয়ে যায় না, আর কাউকে প্রমাণ দেওয়ার দায়ও আমার নেই। আমি জানি, ওই বাড়ির সকলে জানে যে লাজু অনুভবের মধ্যে একটা কিছু আছে। লাজুকে ওর উচিত জায়গা না দেখানো অবধি না আমি শান্তি পাবো না বাবা। তুই জীবনেও শান্তি পাবি না যতক্ষণ না নিজের স্বভাব বদলাচ্ছিস। তুই শান্তি পাবি না। আরে আমি তো ভাবছি যে আমার শিক্ষার মধ্যে কি এমন দোষ ছিল, কি এমন ত্রুটি ছিল যে তুই এতটা খারাপ হয়ে গেলি। পার্থ, আমি অবাক হয়ে যাচ্ছি, তোমাকে যত দেখছি না আমি অবাক হয়ে যাচ্ছি। বন্যা আমাদের মেয়ে, কোথায় এই বিপদের সময় তুমি ওর পাশে দাঁড়াবে, ওকে সাপোর্ট করবে, ওর ভরসা হয়ে উঠবে, তা না করে তুমি ওদেরকে সাপোর্ট করছো, ওর গায়ে হাত তুলছো। হ্যাঁ, হাত তুলছি। কারণ তোমার এই মেয়ের কুকীর্তি না ভদ্র সমাজে আমার মাথা কেটে দিয়েছে। ভাবতে পারছো একবার? হ্যাঁ, এটা যদি 5 কান হয় কি হবে তখন? যদি পাড়া প্রতিবেশীরা জানে, যদি বন্ধু বান্ধবরা জানে, যদি আমার অফিস কলিগরা জানে, কি বলবো তাদেরকে? আমি কি বোঝাবো? আর দাদা বৌদি কি বোঝাবো বলো তো? হ্যাঁ, হঠাৎ করে বন্যার পেটের বাচ্চাটা উধাও হয়ে গেল, কি বোঝাবো আমি তাদের? আই ডোন্ট কেয়ার বাবা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কে কি ভাবলো, কার কি ভাবনা চিন্তা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি অনুভবকেও বলে এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি ওই বাড়ি থেকে, কিন্তু এই না যে আমি অনুভবের জীবন থেকে চলে এসেছি। আমি ওর জীবনে আবার ফেরত যাব, আর স্ত্রীর সম্মানেই যাব। লাজুকে ওই জায়গাটা আমি পেতে দেবো না। তুমি না এগুলো বুঝবে না বাবা, তোমার পক্ষে এগুলো বোঝা সম্ভবই নয়, কারণ তুমি আমাকে বোঝার চেষ্টা কোনোদিনই করনি। ওই লাজুর জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে বাবা, নরক প্রচুর নরক হয়ে গেছে। ওই স্রেফ ওই মেয়েটার জন্য আজকে আমাকে অনুভবের বাড়ি থেকে পেরিয়ে আসতে হলো। আমি চাইলে কিন্তু এক্ষুনি থানায় যেতে পারি, গিয়ে বলতেই পারি যে আমাকে অন্যায়ভাবে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওখানে থাকার সমস্ত রাইট আমার রয়েছে, কিন্তু সেটা আমি করব না। আমি একটু একটু করে নিজেকে আবার ওর কাছে ফিরিয়ে নেব। আমাকে বাদ দিয়ে আমি অনুভবকে নিজের জীবনে এগোতে দেব না। শুনছো তোমার মেয়ের কথা? কতটা ডেসপারেট হয়ে গেছে, বুঝতে পারছো সেটা? এতটা অন্যায় করেছে, এত অন্যায় করে ওর কোনো লজ্জাই নেই। শোনো সুনিতা, তুমি যদি তোমার মেয়েকে সাবধান না করো, যদি না সংযত হতে বলো, তাহলে কিন্তু আমরা সব পরিবারের জেল খাটবো, তোমায় বলে দিচ্ছি। তুমি চিন্তা করো না বাবা, আমার দোষে আমি জেলে যাব, তোমাদের কিছু হবে না। তুমি তো আমাকে অস্বীকার করে দেবে, কারণ তোমার কাছে তো আমার সংসার বাঁচানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের গা বাঁচানো, তাই না? থাম তুই। তোকে দেখে না আমার ভয় হচ্ছে। তুই বোধহয় আরো কোনো বড় সর্বনাশের প্ল্যান করছিস, তাই না? আরে আমি তোর বাবা রে, আমি তোর শত্রু নই। আমি বলছি যথেষ্ট হয়েছে, এবারে থাম। ওই লাজুকে ছেড়ে দে। রাজু কিন্তু তোকে জেলে পচিয়ে মারতে পারতো,
সেটাও করেনি। সেই জন্য তোর ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। প্লিজ বাবা থামো, আমার সামনে লাজুর নাম নেবে না। আমি বারবার বলছি আমি ওকে সহ্য করতে পারি না, ওর নাম আমি শুনতে চাই না। বাড়িতে একজন আছে যে সবচেয়ে দুর্বল,